তেজগাঁওয়ে বুটেক্স ও পলিটেকনিক শিক্ষার্থীদের মাঝে মধ্যরাত পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ। আহত অর্ধ শতাধিক। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। স্পষ্ট বলা হয়েছে বুটেক্সে কোনো ধরনের ছাত্র রাজনীতি নাই। ছাত্রদলের 4 জন মিটিং করতে আসছিল। ছাত্রলীগের সাবেক সভাপতি ঢুকছে বুটেক্সের আজিজ হলের ভিতরে দুইবার 3বারের মধ্যে আমাদের গৌরব মারছে, আঘাত করছে। রাজধানীতে প্রশস্ত ফুটপাত ও দোকানপাটের দখলে ঝুঁকি নিয়ে চলছে পথচারী, বাড়ছে দুর্ঘটনা। উচ্ছেদে দৃশ্যমান পদক্ষেপ নেই দুই সিটি কর্পোরেশনের। হাঁটতে পারতেছি না, আমাদের একজনের সাথে চিপাচিপি করে যেতে হচ্ছে। কোনো জায়গায় থাকে না, ধাক্কা ধাক্কি অনেক বেশি প্রবলেম হয় আমাদের। যারা এখানে অবৈধ দখল করছে তারাও আমাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করবে। সিরাজগঞ্জে বেলকুচিতে চাকরি ও বিদেশ পাঠানোর নামে প্রতারণা, সর্বশান্ত অনেকে। টাকা ফেরত চাওয়ায় খুনের অভিযোগও আছে অভিযুক্তের বিরুদ্ধে। চট্টগ্রামে সক্রিয় সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্র। 1 মিনিটেই বাইক নিয়ে উধাও হয় বিশেষভাবে প্রশিক্ষিত সদস্যরা। গ্রুপের 4 জন আটক। 13 মাসে মাত্র 14% কাজ শেষ হয়েছে খুলনার গল্লামারীর ময়ূর নদ সেতুর। কাজের ধীর গতিতে তীব্র যানজট, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। রোববার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। এদের বেশিরভাগই চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেলে। ক্যাম্পাসে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এমন ব্যক্তিদের প্রবেশের অভিযোগ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। রাতভর চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। রাত 9:30টায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের আজিজ হলে অপরিচিত 4 জনকে দেখতে পায় শিক্ষার্থীরা। তাদের পরিচয় জানতে চাইলে নিজেদেরকে ছাত্র দলের নেতা হিসেবে পরিচয় দেন, এমনটাই দাবি বুটেক্সের শিক্ষার্থীদের। রাজনৈতিক পরিচয় পেয়ে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিতে চায় বুটেক্সের শিক্ষার্থীরা। ছাত্র দলের 4 জন মিটিং করতে আসছিল। তখন আমাদের যেহেতু আমাদের রাজনীতি নিষিদ্ধ, সে আমাদের সিনিয়ররা বের করে দিতে গেছে। তখন তারা বলতেছে যে তারা বের হবে না, ঠিক আছে। তখন সিনিয়ররা জোর করে বের করছে। তখন আর উল্টা ওইখান থেকে আসছে আমাদের আক্রমণ করার জন্য। ইভেন আমাদের একজন জুনিয়র ছিল, ওর চোখে লাগছে। তো এগুলো জবাব কে দিবে? দালাল মুক্ত ক্যাম্পাস, ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস। এবং আপনারা যদি 8 তারিখে বুটেক্সের প্রজ্ঞাপন দেখেন, সেখানে স্পষ্ট বলা হয়েছে বুটেক্সে কোনো ধরনের ছাত্র রাজনীতি নাই এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এ সময় হলের গেটে থাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা। এ সময় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের এক কর্মী বুটেক্সে অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে গিয়েছিলেন তারা। অভিযোগ, বুটেক্সের শিক্ষার্থীরাই প্রথমে তাদের উপর আক্রমণ করে। ছাত্রলীগ ঢুকছে, ছাত্রলীগের সাবেক সভাপতি ঢুকছে বুটেক্সের আজিজ হলের ভিতরে। আমরা গেছি ওই জায়গায়, আমাদেরকে পরে আবার ধাক্কা বের করে দিছে, মাইরা বের করে দিছে। কয় লতিফের জায়গায় যা। মোতায়ের হলের সামনে ওরা প্রথমে ঢিল মারছে আমাদের উপর, এরপরে হামলা শুরু হয়েছে। আমরা কিছু বুঝি নাই। আমরা দেওয়া পাল্টা দেওয়ার পরে আমরা গেছিলাম ওদের সাথে সমন্বয় করার জন্য। ওদের সাথে আমরা বসে একটা বসবো, আমরা সমন্বয় করার জন্য গেছিলাম। 3বারের মধ্যে আমাদের ওরা মারছে, আঘাত করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় নামে সেনাবাহিনী ও পুলিশ। তারপরও থেমে থেমে সংঘর্ষ ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে। মধ্যরাতে শান্ত হয় পরিস্থিতি। এ ঘটনায় 2 পক্ষের অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তেজগাঁও এলাকা জুড়ে এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। রোববার রাতের এই সংঘর্ষে আন্দোলনকারী ও আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন আহত হন। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা। সন্ধ্যার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। আন্দোলনকারীরা বলছেন, দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত প্রথম আলো ও ডেইলি স্টার। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে এ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। মাগরিবের পরপর পুলিশ এবং সেনাবাহিনী আমাদেরকে ব্লক করে ফেলে। ব্লক করে কোনো রকম কথা ছাড়া আমাদের সাথে কোনো রকম উস্কানি কোনো কিছু না, তারা আমাদের উপর লাঠিচার্জ করে সরাই দেয়। প্রথমে প্রাথমিকভাবে আমাদের দুইটা ভাই মাথা ফেটেছে, তারা আহত হয়। এই 24শে আন্দোলনের পর আমরা ভেবেছিলাম যে পুলিশ এবং জনগণ তারা হচ্ছে গিয়ে বন্ধু হবে, হ্যাঁ, কিন্তু দেখা গেল যে এই সাধারণ মানুষদেরকে লাঠিচার্জ করতেছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এর আগেও গত বৃহস্পতিবার ও শুক্রবার প্রথম আলো ডেইলি স্টার অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। বাংলাদেশের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর প্রশস্ত ফুটপাথও চলে গেছে দোকানপাটের দখলে। 2-3 স্তরের দোকানের কারণে ব্যাহত পথচারী চলাচল। কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কে উঠে গেছে দোকানের বহর। সংকুচিত হয়েছে ব্যস্ত রাজপথ। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলতে হচ্ছে নগরবাসীকে, বাড়ছে দুর্ঘটনা। এসব উচ্ছেদে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই 2 সিটি কর্পোরেশনের। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ছোট ছোট দোকানপাট, ক্রেতা বিক্রেতার ভিড় দেখে বোঝার উপায় নেই এটি আদতে ফুটপাত। পথচারীদের হাঁটা চলার জন্য থাকলেও চলে গেছে পুরোপুরি হকারদের দখলে। রাজধানীর গুলিস্তানের চিত্র এটি। মিরপুর 10 নম্বরের ফুটপাতেও নেই পা ফেলার জায়গাটুকু। মূল সড়কের পাশে 30 ফিট চওড়া ফুটপাত, অথচ সেখানে বসেছে 2 থেকে 3 স্তরের দোকানপাট। হাঁটতে পারতেছি না, আমাদের একজনের সাথে যখন চিপাচিপি করে যেতে হচ্ছে। অনেক সময় রাস্তার উপর দিয়ে যেতে হয়, তখন মাঝে মাঝে রিক্সা গাড়ি লেগে যায়। ফুটপাতের দোকানপাটের কারণে প্রচুর সমস্যা হয়। মাঝে মাঝে যখন অফিস টাইমগুলো থাকে বা স্টুডেন্ট ক্লাস টাইমগুলো থাকে, তখন অনেক বেশি ক্রাউড হয়। ক্রাউডের কারণে অনেক ধাক্কাধাক্কি হয়। এই ফুটপাতে সব দোকান ভিড়ে ভরা, হাঁটার কোনো জায়গা নাই, অনেক ভিড়। না বাইরে এই রাস্তা দিয়ে যাইতে হইতেছে। শুধু গুলিস্তান আর মিরপুর নয়, নগরীর অন্যান্য এলাকার ফুটপাতেরও একই দশা। নিয়ম ভেঙে কেন ফুটপাতেই বসাতে হয় দোকান, প্রশ্ন ছিল হকারদের কাছে। আমরা তো গরিব মানুষ, পেটের দায়ে আমরা এই ফুটপাতে দোকানদারি করি। অনার্সে পড়ি, তাও আমি অনেক জায়গায় সিভি জমা দিচ্ছি, তারপরে কোনো চাকরির সন্ধান মেলেনি। এখন না পাইরা এখানে আইসা মনে করেন বিজনেসটা করতে হয়। যদি আমাদের একটা ভালো মতন দোকান দিয়ে দেয়, তা আমরা ফুটপাতে আর থাকবো না। ঢাকার 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পথচারীদের হাঁটার জন্য প্রশস্ত করা হয়েছিল সড়কের দুপাশের ফুটপাত। প্রত্যাশা ছিল এবার হয়তো পাল্টাবে পরিস্থিতি, কিন্তু হয়েছে তার উল্টো। অনেক বেশি সমস্যা হয়, কারণ আমাদের কোচিংয়ের তাড়াহুড়া থাকে। এখানে আসার সময় মনে হয় যে কোনো জায়গায় থাকে না, ধাক্কা ধাক্কি, অনেক বেশি প্রবলেম হয় আমাদের। জায়গার দরকার, ওইগুলো আমরা না পারতে আমরা মেন রাস্তা চলে যাচ্ছি। মেন রাস্তা যাওয়ার ফলে আমরা বিভিন্ন অ্যাক্সিডেন্টে অথবা রিক্সা অথবা বাসের ধাক্কার সম্মুখীন, বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে। অনেক দুর্ভোগ হয়, চলাফেরা কষ্ট হয়, মানুষের সাথে ঘেঁষাঘেঁষি, গায়ের সাথে গা লেগে যায়। ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরুর চিন্তা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আর দক্ষিণ সিটি কর্পোরেশন হাঁটছে আরও ধীর গতিতে। পরিবর্তিত পরিস্থিতি একটু ভিন্নতর অবস্থায় ছিল, বাট এখন আমাদের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে আমরা সেই কাজগুলো করতে যাচ্ছি। আশা করি যে তাদেরই, যারা এখানে অবৈধ দখল করছে, তারাও আমাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করবে। অলরেডি নিয়েছি আমরা, কেমন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আমাদের ম্যাজিস্ট্রেটরা কাজ করছে টোটাল মিরপুর এলাকা ক্লিন করার জন্য। অপারেশন হচ্ছে, ফুড
ফুটপাতে কোনো দোকান থাকবে না, ফুটপাতে কোনো হকার থাকবে না। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। নগরবাসীর চাওয়া দ্রুত দখলমুক্ত করে ফিরিয়ে দেওয়া হোক তাদের হাঁটার পথ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ধীরে ধীরে অনুভূত হচ্ছে শীত, প্রকৃতির চারপাশেই যেন কুয়াশার আবির মাখানো। শীতের আগমনী বার্তা জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাঝার, সকালে কুয়াশা কেমন পড়ছে সেখানে জানাবেন। প্রাণ প্রকৃতিতে শীতের আগমনে কি কি পরিবর্তন দেখছেন আপনি? ইসরাত, প্রাণ প্রকৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে এবং শীতের যে আগমনের যে বার্তাগুলো আছে সেই সবগুলো বার্তা কিন্তু অ্যাকোমোডেশন হয়েছে। এবং এরই সাথে সাথে যেটি হয়েছে যে এবারের যে রংপুর অঞ্চলে যে শীতের যে তীব্রতাটা আগের বছরের আজকের দিনের তুলনায় কিন্তু অনেক বেশি। আমরা আবহাওয়া অফিসের সাথে আজ কথা বলেছি। আজ সকাল 6টায় এই রংপুরে শুধু যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.0 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল এটি 17.5 ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন অর্থাৎ শনিবার ছিল এটি 17.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্রতিদিনে কিন্তু শীতের যে পারদ, তাপমাত্রার যে পারদ, সে পারদটি কমছে। এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে এই আগামী ডিসেম্বর এবং জানুয়ারি মাসে 3টি তীব্র শৈত্যপ্রবাহ এবং তীব্র শীত অনুভূত হবে এই অঞ্চলে। এবং এর সাথে সাথে যেটি হচ্ছে যে আপনি দেখবেন যে প্রাণ প্রকৃতিতে এক বড় ধরনের পরিবর্তন এসেছে। সকালবেলা থেকেই কিন্তু মানুষজন তাদের যে শীতের পোশাক, সেই পোশাক পরিধান করেই কিন্তু আসছেন। এবং শীতের যে রোমাঞ্চকর যে অনুভূতির কথা আমরা বলি, সেই রোমাঞ্চকর অনুভূতিটা কিন্তু এখন একেবারেই দেখা যাচ্ছে দৃশ্যমান। তবে এই দৃশ্যমান রোমাঞ্চকর অনুভূতি দৃশ্যমান হওয়ার সাথে সাথে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে এই শীত মোকাবেলা করবার জন্য, অর্থাৎ যে এই সামনের যে দিনগুলো আসছে, যে শীত পর্যদুস্ত যে মানুষগুলোকে কিভাবে তাদেরকে স্বস্তি দেওয়া যাবে, সেই ধরনের প্রস্তুতি কি আছে, এইটা আমরা কথা বলেছিলাম রংপুর বিভাগীয় কমিশনার জনাব শহীদুল ইসলামের সাথে। তিনি যেটি বলছিলেন যে এরই মধ্যে শীত বস্ত্রের জন্য তারা প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল এবং যে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আছে সেখানে তারা করেছেন এবং এর মধ্যে তারা বরাদ্দও পেয়ে যাবেন। অর্থাৎ শীতের আগাম প্রস্তুতি, শীত মোকাবেলা করবার জন্য যে আগাম প্রস্তুতির যে বিষয়টি আছে সেটি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু বিগত দিনে আমরা যেটা দেখেছি যে এটি কিন্তু আগে বলাই হয়েছিল কিন্তু কাজ হচ্ছিল না, ফলে যারা দুস্থ মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু অনেক কষ্টে ছিলেন। এবার যেন সেটি না হয় সেই দাবি কিন্তু এই অঞ্চলের মানুষ তারা জানাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জের বেলকুচিতে চাকরি ও বিদেশ পাঠানোর নামে প্রতারণা, সেই ফাঁদে পড়ে নিঃস্ব সর্বশান্ত অনেকে। মোটা টাকা নিয়ে লাপাত্তা মতিন। টাকা ফেরত চাওয়ায় বন্ধুকে খুনের অভিযোগ আছে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। আমার বাবা বয়সনে কাইরে দিতে, আমি ফাঁসি চাই। ছেলেহারা এক মায়ের এমন আহাজারি। কাঁদছেন স্বজনরা, স্তব্ধ নির্বাক প্রতিবেশীরাও। গেল 12 অক্টোবর আশুলিয়ার একটি ভবন থেকে উদ্ধার হয় বেলকুচির চালা গ্রামের রাসেল হোসেনের মরদেহ। স্বজনদের অভিযোগ, সেখানে ডেকে নিয়ে খুন করেছে তারই বন্ধু মতিন। হত্যার নেপথ্যে মতিনের প্রতারণা। দফায় দফায় টাকা নিয়েও রাসেলের ভাইকে চাকরি দেয়নি সে। বন্ধু বাচ্ছিল ও যে থালে খায়া, ওই তালে গায়া, এই আঁচল দিয়ে ও মুচ্ছে আমাকে মা বানাইছিল, আমি বেটা বানাইছিলাম। আমার বড় বেটার একটা কম্পিউটারের দোকান ছিল, লাস্টে কয় কাকা কম্পিউটারের দোকানটাও গেছে না, তো আর 6 মাস বা 1 বছর একটু কষ্ট হবো, মাসুদ স্বাভাবিক গেলে মনে হয় আমরা একটু আবাসা দিলে আবার পরবর্তী দোকানটা খারাপ করতে পারি। আমাদের ভাইকে বলছে যে আমি টাকা দেব, ঢাকায় আশুলিয়ায় গাজীরচর নামে একটা স্থানে টুকু সাহেবের বাসা, ওই বাসায় নিয়ে 3 তলার একদম লাস্টের একটা রুমে নিয়ে খুব নির্মমভাবে তাকে হত্যা করে। চালা গ্রামবাসী বলছেন দীর্ঘদিন ধরেই এলাকায় প্রতারণা করছে মতিন। সরকারি বিভিন্ন দফতরে চাকরি ও বিদেশে পাঠানোর নামে ফাঁদ পাতেন তিনি। স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে নেন টাকা। তার ফাঁদে পড়ে নিঃস্ব সর্বশান্ত ভুক্তভোগীরা। আমার এক ভাতিজা তাকে তার কাছে টাকা নিচ্ছে 7-8 লাখ টাকা নিচ্ছে, নেওয়া তা চাকরি দেওয়ার কথা বলে 1.5 লাখ টাকা নিচ্ছে, কানাডা নিবে বলে। তারপরে এই চেকটা দিছে, তারপরে আর বিদেশে নেয় নাই, টাকা ফেরত দেয় নাই। ওর একটা ভাইরা আছে স্বপন নাম, এখন এসআই না কি পুলিশের কর্মকর্তা উত্তরানা গাজীপুর থাকে, উনার প্রভাবে আমরা যে টাকাগুলা দিছি এবং কি পাই,
এগুলার কোনো সে গুরুত্ব দিতেছে না। বর্তমানে পলাতক অভিযুক্ত যুবক, তার স্বজনদের দাবি সবই ভিত্তিহীন অভিযোগ। এটাই তো আমাদের প্রমাণ, এটাই তো প্রমাণ, ওটা থাকবে আপনাদের কাছে, এটা তো আপনাদের কাছে, ওটা তো আপনাদের কাছে থাকবো। আমার ছেলে আমি কোনো আমরা টাকা পয়সা নেই আমাদেরকে কেউ জানায় 1 টাকা আমাদের সামনে ওই ছেলেকে দেয়। ভিডিওগুলো আপনি দেখবেন, আমার যদি থাইকা থাকে, আমার ছেলের যদি থাইকা থাকে, মিথ্যা বানাইলে তো আর হবে না। রাসেল হত্যার নথিপত্র বেলকুচি থানায় পাঠিয়েছে আশুলিয়ার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানালেন ওসি। আশুলিয়া থানা আমাদের কাছ থেকে যে কোনো সহায়তা চাইলে আমরা সর্বোত্তক সহায়তা করব। আসামি মতিন, ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, যদি এলাকার লোকজন আমাদের লিখিত কোনো অভিযোগ দেয় আমরা আইনগত ব্যবস্থা নেব। রাসেল হত্যার বিচার দাবি ও মতিনের গ্রেফতার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনও করেছে এলাকাবাসী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ক্ষমতার পালাবদল হয়, কিন্তু দলীয় সন্ত্রাসীদের হাত থেকে কিছুতেই মুক্তি মেলে না। গত 16 বছর ধরে আওয়ামী নেতার যে বাহিনীর হাতে নির্যাতিত হয়েছিল নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নের মানুষ, এখনও সেই বাহিনীর হাতেই জিম্মি তারা। পার্থক্য, এখন সেই বাহিনীর দখল নিয়েছেন ইউনিয়ন যুবদল নেতা সাইফুল সরকার। নির্যাতন থেকে বাদ যায়নি দলীয় নেতারাও। আধিপত্য বিস্তারের জেরে এক বিএনপি নেতাকে হত্যা চেষ্টার মামলায় বর্তমানে পলাতক এই নেতা। নরসিংদীর ডাঙ্গা এলাকায় বিলাসবহুল এই বাড়ি দুটির মালিক ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলু। চাঁদাবাজি, জমি দখল, অপহরণ, হত্যাসহ এমন কোনো অপরাধ নেই যার দায়ে অভিযুক্ত নন তিনি। স্থানীয়রা জানায়, নিজস্ব বাহিনী দিয়ে অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতেন দেলোয়ার। দেলোয়ার হোসেন দেলু আমার কাছ থেকে আমার নিজের সম্পদ 7.5% জোরপূর্বক দলিল করে নিয়ে গেছে। আওয়ামী লীগের আমল থেকে এমপি স্বচ্ছতায় থেকে আমাদের এই নির্যাতন করেছে, আমাদের সমস্ত জমি জোরপূর্বক কাইটা খোলার মধ্যে নিয়ে গেছে। মানুষটা তো যেমন তেমন আমার নিজের মাটি কাটে আমার কাছে বলেও না, জিগায়ও না, নবরঞ্চ বাধা দিতে গেলে মার খাই। 5 অগস্ট ক্ষমতার পালাবদলের পর গা ঢাকা দেয় যুবলীগের এই নেতা। তবে 16 বছরের নির্যাতন থেকে এখনও মুক্তি পায়নি এলাকাবাসী। ভুক্তভোগীরা জানায়, সেই দেলুর বাহিনীকে নিয়ন্ত্রণে নিয়েছেন ডাঙ্গা ইউনিয়ন যুবদল নেতা সাইফুল সরকার। বাহিনীকে ব্যবহার করে দেলুর ব্যবসা বাণিজ্যেরও দখলে তিনি। বিগত 16-17 বছর ধরে যে নির্যাতন আমরা এলাকাবাসী হইতেছি, এখন আবার বর্তমানে যুবদল নেতা সাইফুল এবং তার কিছু লোক নতুন করে আবার এ ধরনের কাজ করতেছে, এ থেকে আমরা পরিত্রাণ চাই। আধিপত্য বিস্তারের গ্রাস থেকে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেয়া হয়নি। 9 নভেম্বর পলাশ উপজেলা যুবদল নেতা বাদল মিয়াকেও গুলি করার অভিযোগ উঠেছে সাইফুলের বিরুদ্ধে। আমাকে প্রাণে মেরে ফেলার জন্য সাইফুল সরকার, রাজা সাইফুল, রুবেল, শরীফ আরও অনেকে মিলে মেরে ফেলার জন্য গুলি করেছে। তাদের আওয়ামী লীগের শক্তি চলে গেছে, এখন তারা তাদের আগ্রাসন বজায় রাখার জন্য এখন বিএনপির ছত্রছায়ায় আসতে যাচ্ছে। এই সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। গুলির ঘটনার পর থেকেই পলাতক সাইফুল। এর মধ্যে 12 জনের নাম উল্লেখ সহ হত্যা চেষ্টা মামলাও হয়েছে। এই ঘটনায় আমাদের পলাশ থানায় একটি নিয়মিত মামলা হয়েছে এবং উক্ত মামলার প্রেক্ষিতে আমরা আসামি গ্রেপ্তার সহ অন্যান্য যাবতীয় আইনগত কার্যক্রম অব্যাহত রেখেছি। ক্ষমতার পালাবদল হলেও প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় সন্ত্রাসীদের নির্যাতন থেমে থাকে না। নিস্তার পেতে প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ চান ডাঙ্গাবাসী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সরাসরি মাঠ থেকে কৃষক নিয়ে আসছেন তরতাজা সবজি, আর এসব পণ্য কোনো রকম হাত না ঘুরেই চলে যাচ্ছে ক্রেতার ঘরে। এতে ক্রেতা বিক্রেতা উভয়ই লাভবান হচ্ছেন। বলছিলাম মাদারীপুরের কালকিনি উপজেলায় ব্যতিক্রমী এক বাজারের কথা। সিন্ডিকেট ভেঙে দিয়ে ন্যায্য মূল্যে শাকসবজি পৌঁছাতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে চাষির বাজার। মাদারীপুর থেকে প্রদ্যুৎ সরকারের রিপোর্টে বিস্তারিত। কালকিনি ডাকবাংলো মাঠে সকাল 7টায় জমে ওঠে চাষির বাজার। বেলা 11টা পর্যন্ত চলে বেচাকেনা। ক্রেতা বিক্রেতার ভিড় থাকলেও নেই পাইকার আড়তদারদের কোনো আনাগোনা। মধ্যস্বত্বভোগীদের স্থান নেই এই বাজারে। উপজেলা এবং পৌর প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গেল 9 নভেম্বর চালু করে ব্যতিক্রমী এই চাষির বাজার। এখানে মাঠ থেকে সরাসরি পণ্য নিয়ে আসছেন চাষিরা, আর ক্রেতারা সরাসরি দর কষাকষি করে পণ্য কিনে নিয়ে যাচ্ছেন। মাছ বাজারে যাইতাম, ওখানে তো পাইকারদের জন্য কিছু কিনতে পারতাম না, সস্তা দামে পাইতামই না।
আর যেগুলো বাসি জিনিস খাইতে হইতো, এখন যেগুলো আমরা আসছি একটু দূরে বাজার হইলো তাজা জিনিস তাড়াতাড়ি পেয়ে গেলাম। বিভিন্ন ধরনের শাকসবজি সুলভ মূল্যে আমরা এখান থেকে ক্রয় করতে পারি। বাজারে সবজি নিয়ে আসছি, এখানে সুলভ মূল্যে বিক্রি করি, আমাদেরও লাভ হয়, কাস্টমারেরও লাভ হয়। লাল শাক বিক্রি করছি, মরিচ বিক্রি করছি, আগের থেকে দাম ভালো পাওয়া যায়। এখানে পণ্য নিয়ে আসার ব্যাপারে উপজেলা কৃষি অফিস কৃষকদের উৎসাহিত করছে। ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাড়ানো হয়েছে তদারকি। ক্রেতা কৃষকের কাছ থেকে সরাসরি তাজা সবজি কিনা সেও উপকৃত হইতেছে। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে এই বাজারটা ধীরে ধীরে চালু করার জন্য আমরা বিভিন্ন কৃষকদের আরো উদ্বুদ্ধ করছি। এখানে কৃষকেরা মধ্যস্বত্বভোগীদের কোনো সহায়তা ছাড়াই তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করে লাভবান হচ্ছেন। ক্রেতারাও পাচ্ছেন কম দামে সবজি। প্রান্তিক পর্যায়ের কৃষকদের যাতে ন্যায্য মূল্য পায় তার উৎপাদিত পণ্যের, সেজন্য এবং বাজারে যে প্রথাগত যে সিন্ডিকেট রয়েছে, মূল্য বৃদ্ধি করার যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা ভাঙতেই মূলত আমাদের প্রশাসনের এরকম উদ্যোগ। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এই সময়ে এমন ব্যতিক্রম চাষির বাজার সারা বছর চালু রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। শহর থেকে গ্রাম হাটবাজারগুলোতে সরবরাহ বাড়ছে শীতকালীন সবজির। এ বিষয়ে আরো জানবো, বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মেহেরুল সুজন। সুজন, শীত তো চলেই এলো, শীতকালীন সবজির দাম কেমন দেখছেন? আপনি তো বাজার ঘুরে দেখেছেন, দর নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইশরাত, আমি রয়েছি উত্তরের সবচেয়ে বড় যে সবজির মোকাম বগুড়ার শিবগঞ্জের মহাস্থান হাটে রয়েছে, এবং সূর্য ওঠার পর থেকে কিন্তু ইশরাত এই হাটে এই অঞ্চলের যত ধরনের সবজি আছে সেগুলোর কিন্তু সরবরাহ শুরু হয় এই হাটে এবং বেচাকেনা শুরু হয়। এবং আপনি যেমনটি বলছিলেন যে শীত আসার আগে কিন্তু শীতের যেহেতু আগাম সবজিগুলো বাজারে আসতে শুরু করেছে, দামটা গত 2-3 দিনের তুলনায় বগুড়ার এই মোকামে কিন্তু কমে গেছে। যেমন ফুলকপি কয়েকদিন আগেও আমরা দেখেছি যে 60-70 টাকা কেজি হিসেবে পাইকারিতে বিক্রি হয়েছে, সেই ফুলকপি আজকে বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। অন্যদিকে যে মিষ্টি কুমড়া আমরা দেখেছি যে 40-45-এ বিক্রি হয়েছে, সেই মিষ্টি কুমড়া আজকের এই হাটে মহাস্থান হাটে এসে 32 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাতাকপি বা বাঁধাকপি যেটি রয়েছে সেটির দাম কমে এসেছে, সেটি 25-30 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে বেগুনের দাম কমেছে। পেঁয়াজ যেমন আমরা এখনো কিন্তু শহরে আমরা দেখেছি যে গতকালকেও 100 টাকার মতো বিক্রি হয়েছে পুরনো পেঁয়াজ যেগুলো, আর নতুন পেঁয়াজ কিন্তু আজকে মহাস্থান হাটে আমরা দেখছি 50 থেকে 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ বগুড়ার এই বাজারে এই হাটে আশপাশের যে সবজিগুলো রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম সহ যে সবজিগুলো রয়েছে, প্রত্যেকটি সবজির কিন্তু যোগান এই সপ্তাহে প্রচুর বেড়েছে, এবং আমরা গত 2-3 দিনের দাম তুলনা করলে দেখি যে সবগুলো সবজিতে কিন্তু ইশরাত মোটামুটি পাইকারি বাজারে, এই পাইকারি বাজারে 10 থেকে 15 টাকা কোনোটিতে কমেছে। শুধুমাত্র টমেটোর দামটি এখনো এখানে 100 টাকার উপরে রয়েছে পাইকারি বাজারে। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম মোটামুটি কমে এসেছে, এবং যারা বিক্রেতা যারা রয়েছেন, পাইকার যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে যেহেতু সরবরাহটি বাড়তে শুরু করেছে এই হাটে, সেক্ষেত্রে তারা আশা করছেন আরও 1 সপ্তাহের মধ্যে এই দামটি আরও খানিকটা কমে যেতে পারে, যেহেতু প্রতিদিনই কিন্তু এই হাটে সরবরাহ বাড়ছে, এবং শীত যত ঘনিয়ে আসবে তত কিন্তু শীতের যে সবজি উত্তরের আশপাশের অঞ্চলগুলোতে জমা হতে শুরু। মাত্র 1 মিনিটেই বাইক হাওয়া হয়ে যাচ্ছে চট্টগ্রামে। নেপথ্যে আছে সংঘবদ্ধ একাধিক চক্র, যারা বাইক চুরিতে বিশেষভাবে প্রশিক্ষিত ও দক্ষ। চট্টগ্রামে পুলিশের হাতে ধরা পড়েছে এমনই এক চোর চক্রের 4 সদস্য। তাদের কৌশল অভিনব, চোরদের দায়িত্ব ভাগ করা। 8 বছর ধরে বেতনের টাকা জমিয়ে বাইক কেনার স্বপ্ন পূরণ করেছিলেন এই পোশাক শ্রমিক। মাত্র 1 মিনিটেই সেটি নিয়ে হাওয়া হয়ে যায় চোর চক্র। 8 বছর চাকরি করে টাকাটা জমাইছি, যেমন আমার গাড়িটা নিয়ে গেছে 1 মিনিটও লাগে নাই। এভাবে যদি আমাদের স্বপ্নের জিনিসটা যদি হারিয়ে যায়, চুরি করে নিয়ে যায়, আমরা কিভাবে বাঁচবো? চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে বাইকটি চুরি হয় গত 4 নভেম্বর। 18 দিন পর চকরিয়া থেকে সেটি উদ্ধার এবং 4 জনকে গ্রেফতার করে পুলিশ। মাস্টার কি দিয়ে মাত্র 30 সেকেন্ডের কম সময়ে বাইক চুরির কৌশলও দেখান চোর চক্রের মূল হোতা। চুরির পর সেটি বিক্রি করেন 55,000 টাকায়।
আগে করছিলাম, এখন করি না। তাও এটা করছি যে টাকা লাগতেছে সেজন্য। হৃদয়ের বাকি নেয় কালার চেঞ্জ করছে, তারপরে নাকি বলে ইঞ্জিলের লম্বতম্ব চেঞ্জ করছে। শুরু থেকে শেষ পর্যন্ত 4 দফা হাত বদল হয়। এক দল চুরি করে, আরেক দল নিয়ে যায় নিরাপদ স্থানে। গাড়ির রং, ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে অন্য দল। ভুয়া কাগজ বানিয়ে বাজারজাত করে চতুর্থ দল। এই মাস্টারকে দিয়ে তারা যে কোনো মোটরসাইকেলকে অল্প সময়ের মধ্যে তারা চালু করে ফেলতে পারে। আরও কিছু কৌশল অবলম্বন করে, যেমন হচ্ছে তারা ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার এগুলো ঘষামজা করে পরিবর্তন করে ফেলে। তারা হচ্ছে এই যে গায়ের রং, মোটরসাইকেলের গায়ের রং পরিবর্তন করে ফেলে। চট্টগ্রামে বাইক চুরি অনেকটা নিয়মিত ঘটনা। অন্তত অর্ধশত চোর চক্র সক্রিয় বলে ধারণা পুলিশের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয় মাদারীপুর এলাকাবাসীর উপর হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার রাতে সদরের তাল্লুক এলাকায় ঘটে এই ঘটনা। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরেই স্থানীয় প্রভাবশালী আলম ও পাপ্পু হাওলাদার সহ একটি অসাধু মহল নির্বিচারে বালু উত্তোলন করে আসছে। গতরাতে নদের পাড়ের মানুষজন তাদের বাধা দিলে অতর্কিত হাত বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় তারা। এতে এক গৃহবধূ সহ 3 জন আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। শরীয়তপুরে 48 বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে পৌরসভার পশ্চিম কোটপাড়া এলাকা থেকে মীর হোসেন চৌকিদারকে গ্রেপ্তার করা হয়। প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরেই এই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল মীর হোসেন। এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালায়। তল্লাশি চালানো হয় অভিযুক্তের বাড়িতে। পরে মাদক সহ তাকে গ্রেপ্তার করা হয়। মীর হোসেনের নামে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে প্রশাসন। রাস্তার পাশের পিঠার দোকান, কিন্তু একদিনেই বিক্রি হয় 6 থেকে 7 হাজার টাকার খাবার। গোপালগঞ্জের এই দোকানের খ্যাতি ছড়িয়েছে বেশ, কেননা 10 টাকার চিতই পিঠার সাথে মিলছে 40 পদের ভর্তা। তাছাড়া অর্ডার দিলে বিশাল আকার ভাপা পিঠা আসবে পাতে, যার দাম হাঁকা হচ্ছে 200 টাকা। শীত অনুভূত হওয়ার আগেই শুরু হয় শহর থেকে গ্রাম সর্বত্র পিঠা খাওয়ার ধুম। সময়ের সাথে বাড়ে কদর। তাই অক্টোবরের শেষ নাগাদই জমে উঠেছে সড়কের পাশের পিঠার দোকানগুলো। গুড় নারকেলের পুর দিয়ে মিষ্টি স্বাদের ভাপা কিংবা হরেক পদের ঝাল ভর্তা দিয়ে চিতই। এই দৌড়ে সবার থেকে অনেকটা এগিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একটি দোকান। 10 টাকা থেকে পিঠার দাম শুরু, কিন্তু সাথে খরিদ্দার পাবেন বিনামূল্যে 40 পদের ভর্তা। আগে অর্ডার দিলে ভোজন রসিক পাবেন বিশাল আকার এক ভাপা, যা খেতে গুনতে হবে 200 টাকা। তাই বিকেল গড়িয়ে মধ্যরাত পর্যন্ত দোকানটিতে থাকে ভিড়। এখন আজকে 42 পদের ভর্তা আছে, 30 কেজির মতো চাউল বিক্রি হচ্ছে, চাউলের পিঠা বিক্রি হচ্ছে। এর ভিতরে কিছু ভাপা বানাই। ভাপাটা তো দেখছেন যে আমার ভাপার ভিতরে নারকেল থাকে, ভালো কোয়ালিটির গুড় থাকে, মোরব্বা থাকে, চেরি ফল থাকে। সর্বনিম্ন আমার কাছে ভাপাটা আছে 20 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। আমরা একটা বার্থডে কেকের মতো বড় ভাপা বানাই দিব, একটা প্লেটের ভিতরে একটা ভাপা থাকবে, এটার দাম 200 টাকা। চিতই ছাড়াও দোকানের চাপটির বেশ চাহিদা। দূর দূরান্ত থেকে ভর্তা দিয়ে পিঠা খেতে আসেন অনেকে। দোকানের সুখ্যাতি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বাগেরহাট থেকে আসে, খুলনা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে ট্যুরে যারা আসে তারা খায়, আমাদের এলাকাবাসী খায়। টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ এরকম দূরের থেকে আসে। 6 থেকে 7 হাজার টাকা, 8 হাজার টাকা এরকম সেল হয়, যেহেতু 10 টাকা করে বিক্রি। তো সন্ধ্যায় দোকানে চলে আসেন পিঠা প্রেমীরা। পরিবারের জন্যও কিনে নেন অনেকে। মূল আকর্ষণ বাহারি পদের ভর্তা। অন্যান্য যে জায়গায় আছে পিঠা, ওগুলো কিন্তু ঝাল দিয়ে দেয় বেশি, মানুষ অল্প একটু খেয়ে খাইতে পারে না। এটা কিন্তু একটা পিঠার সাথে কিন্তু অনেক পরিমাণ ভর্তা খাচ্ছে মানুষ। শীতকালীন যে পিঠাটা মানে ভর্তা এবং চিতই পিঠাটা সন্ধ্যার দিকে ব্যাপক মানুষ এখানে খাইতে আসে। এতই ভিড় থাকে আমি ফিরেও যাই অনেক সময়। আবার একটা লাইন থাকে, এখানে নিয়ে যাই বাসায়। সবাই খুব পছন্দ করে পিঠাটা। ঝাল বা মিষ্টি বাঙালির ঐতিহ্য পিঠা। শহুরে ব্যস্ততায় ঋতু মিলিয়ে ঘরে ঘরে পিঠার উৎসব নেই, তবে সড়কের পাশের দোকানগুলো জানান দেয় শীতের আগমন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, গায়ের জোরে একতরফা নির্বাচন চান না তারা।
প্রয়োজনীয় সংস্কারের পর ঠিক করা হবে নির্বাচনের তারিখ। গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। জানান, আওয়ামী লীগ নিয়ে যে বিতর্ক আছে তা অবসানের পর নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা এই কমিশনের আছে বলেও দাবি করেন সিইসি। বলেন, অর্পিত দায়িত্বকে চ্যালেঞ্জের চেয়ে জাতির জন্য কিছু করার সুযোগই বেশি মনে করছে কমিশন। অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ও এজেন্ডা না থাকায় এই কমিশন কোনো চাপ অনুভব করছে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ওই একতরফা করে তো বুঝতে পারতেছেন, তাই দেশের কি 12টাতে বাজে গেছে আপনি বুঝতেছেন। আপনি এই একতরফার জন্যই তো গায়ের জোরে ইলেকশন করতে গেলে যা হওয়ার তা তো হয়েছেই। আমরা কোনো গায়ের জোরে ইলেকশন দেখতে চাই না, কোনো একতরফা ইলেকশন আমরা দেখতে চাই না। আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেব। সাতক্ষীরায় একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে কয়েকদিন ধরে ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরাও। অভিযুক্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাতক্ষীরার কালীগঞ্জের উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ। রুমের ভেতর আসবাবপত্রের আড়ালে একটি স্থানে দেখা মিলল খাটসহ বিভিন্ন জিনিসপত্রের। এ যেন কক্ষের মধ্যেই আরেকটি গোপন কক্ষ। শিক্ষার্থীদের অভিযোগ, গোপন কক্ষে ছাত্রীদের নিয়ে গিয়ে কুপ্রস্তাব দিতেন প্রধান শিক্ষক ইকবল আলম বাবলু। অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবিতে গত 18 নভেম্বর থেকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ক্ষুব্ধ অভিভাবকরাও। নানা প্রকারে সে মেয়েদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। সে বিভিন্ন কারণে মেয়েদের গায়ে টাচ করে। নবম শ্রেণীর শিক্ষার্থীদের তিনি বেশি কুপ্রস্তাব দিয়েছেন এ পর্যন্ত। স্যারের পদত্যাগ না করা পর্যন্ত কোনো স্কুল বা ক্লাস কিছু করবো না। আজকে একজন বলতে কালি আর এক মহিলা বলতেছে, তাই এইভাবে কি বাচ্চা কাচ্চা দেওয়া সম্ভব? স্কুলে গিয়ে পাওয়া যায়নি প্রধান শিক্ষককে। ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগের বিষয়ে বিক্ষোভের আগে কিছুই জানা ছিল না বলে দাবি সহকারী প্রধান শিক্ষকের। দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয়ার দাবি অন্য শিক্ষকদের। শিক্ষার্থীরা যে অভিযোগগুলো করছে, এই অভিযোগের ব্যাপারে কি আগে আপনারা শুনেছেন? না, আমরা কিছু শুনিনি। আমি ব্যক্তিগতভাবে কিছু শুনিনি। ওই দিন থেকেই সকালবেলা আমি শুনলাম যে আসলে প্রতিবাদ নিয়ে আসছে। এটা মানুষের জন্য যদি এতগুলো ছেলে মেয়ের লেখাপড়া ধ্বংস হয়ে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় একটা মানুষকে বাদ দিয়ে পরিস্থিতি শান্ত আনা যদি যায়, সেক্ষেত্রে সেটা ভালো। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষকের কালীগঞ্জ সদরের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যায়। কার্যালয়ে নেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও। বারবার ফোন করা হলেও সাড়া দেননি তিনি। এরই মধ্যে শিক্ষক বাবলুকে শোকজ করা হয়েছে। 10 কার্য দিবসে জবাব না দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জবাব দাখিল করবেন, জবাব যদি সন্তোষজনক হয় তাহলে একটা ব্যবস্থা, যদি জবাব সন্তোষজনক না হয় তাহলে ওনার বিরুদ্ধে আরেকটা তদন্ত কমিটি গঠন হবে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ 18 মাস, অথচ 13 মাসে কাজ হয়েছে মাত্র 14%। কাজে ধীরগতির কারণে দেখা দিচ্ছে তীব্র যানজট। ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেয়ার উপক্রম আশপাশের ব্যবসায়ীদের, ফলে চরম ভোগান্তিতে নগরবাসী। এমন চিত্র খুলনার গল্লামারী এলাকায় ময়ূর নদের ওপর নতুন সেতু নির্মাণ কাজে বিলম্বের জন্য সড়ক ও জনপথ বিভাগকে দুষছে ঠিকাদারি প্রতিষ্ঠান। খুলনা শহরের অন্যতম প্রবেশদ্বার গল্লামারী। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ময়ূর নদের পুরনো সেতুটির পাশে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে 2015 সালে আরেকটি ব্রিজ নির্মাণ করে সড়ক ও জনপথ। কিন্তু নৌযান চলাচলের বিষয়টি বিবেচনায় না নিয়ে পানির স্তর থেকে স্বল্প উচ্চতায় নির্মিত সেতুটি মাত্র 6 বছরের মাথায় ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়।
পরবর্তীতে আবার সিদ্ধান্ত হয় দুটি সেতুই ভেঙে ফেলার। ৬৭ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন স্টিল আর্চ ডিজাইনের সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। পুরনো একটি ভেঙে ২০২৩ সালের অক্টোবরে শুরু হয় নতুন সেতুর নির্মাণ কাজ। তবে ১৩ মাসে অগ্রগতি মাত্র ১৪%। কাজে ধীরগতির কারণে তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে যাত্রী ও পরিবহন চালক শ্রমিকদের। প্রত্যেকদিন কিন্তু আমাদের যাওয়ার সময় আসার সময় এই রাস্তাটাই ব্যবহার করতে হয়, এটার কোনো অল্টারনেটিভ আমাদের কাছে নাই। তো ব্যাপারটা আমাদের জন্য অনেক দুর্ভোগের। ধুলাবালি, পলিউশন সবকিছু মিলে খুব ভোগান্তি পোহাতে হয়। গাড়ি ভাড়া করে চালাতে হয়, 12 টাকা ওঠানো টাফ হয়ে যায়, আধা ঘন্টা 40 মিনিট তো বসেই টাকা লাগে। শুধু যানজটই নয়, দীর্ঘদিন ধরে সেতুর কাজ চলায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। যখন চলতি রাস্তা ছিল এটা, তখন আমাদের ব্যবসাটা একটু চাঙ্গা ছিল। এই ভেঙে ফেলার পরে একদম আমরা মানে আগে যা বেচা কিনা করতাম তার 3 ভাগের 1 ভাগ বেচা কিনাও হয় না। যদি চালু থাকতি তো 25,000 30,000 টাকা কেনা বেচা করছি ডেলি, আর এখন হয় না 1,000 টাকা 1,500 টাকা। নতুন সেতুর নির্মাণ কাজে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ নাগরিক সমাজ। পূর্বের অপরিকল্পিত সেতু তৈরির সাথে জড়িতদের শাস্তির দাবি তাদের। পূর্বের ব্রিজটি নির্মাণের সাথে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতা ও আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রায় 2 মাস হলো নতুন সেতুর কাজ বন্ধ রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে নকশা ত্রুটির কারণে শুরুতেই বিলম্ব হয়। এরপর সড়ক বিভাগ স্টিলের কাজের অনুমতি দিতে দেরি করায় আটকে যায় কাজ। সড়ক বিভাগ বলছে শুরুতে কিছুটা জটিলতা থাকায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। ফিল্ডের যে ডাটাটা ডিজাইন টিমকে দেওয়া হয়, সেই ডাটাটা প্রকৃত ফিল্ডের সঠিক তথ্য ছিল না আর কি। ওই ভুল ডাটার উপরে ভুল ডিজাইন হয়, পুনঃ ডিজাইন হয়ে আসতে এখানে 5-6 মাস সময় চলে যায়। ডিলেটা ওই একটা রিজনেই হয়েছে, আমাদের ডিজাইনের জন্য, ডিজাইন ওয়েটিংটা অ্যাপ্রুভালের জন্য। আর আমাদের যখনই আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি, এটা ফ্যাব্রিকেশন আমার 3 থেকে 4 মাস সময় লাগে। আর এখানে কিছু ম্যাটেরিয়াল থাকে যেগুলো বাইরের থেকে আসে, বাট এখন তার যেহেতু ওই প্রসেসটা নাই, সেক্ষেত্রে আমার অ্যাপার্টমেন্ট হলে আমি ব্রিজটা সেট করে দিতে পারবো। 137 মিটার দৈর্ঘ্য ও 13.7 মিটার প্রস্থের 2 লেন বিশিষ্ট সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে আগামী বছরের মার্চে। প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোর কথা ভাবছে সড়ক বিভাগ। জাহিদ হাসান, যমুনা নিউজ।